হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের পরশু টেস্ট পেপার থেকে আমি ক্লাস দেবো। তোমরা এই বইটা খুলে এবং পেজ নাম্বার বের করো 432 পেজ। এই যে আমাদের 432 পেজে যে সেটটা আছে, এই সেটটা করাবো আমরা। এই সেটটা সেট 18 নাম দিব এবং পার্ট 1 ক্লাস। তো আমরা আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো তাড়াতাড়ি করে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। চলো আমরা দেখে নেবো একের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। তো কে এর কোন মানের জন্য এই যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, যেখানে শুধু মাইনাস দেওয়া ছিল, এটা সমান সমান হবে, সমান সমান শূন্য। তো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। দেখো, দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য মানে এক্স এর মান শূন্য। বীজ বলতে এক্স এর মানগুলোকে বীজ বলা হয়। তাহলে এখানে এক্স এর মান কিন্তু আমাদের শূন্য আছে। ওকে, তো এক্স এর মান শূন্য ধরে কে এর মানটা বেরিয়ে আসবে, কে এর মান বের করতে বলেছে। আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আছে, কে এস স্কোয়ার মাইনাস 3k মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9, আর এখানে সমান সমান যেটা মাইনাস দেওয়া ছিল সমান সমান দিয়ে দিবা 0। তাহলে এক্স এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে এখানে এক্স এর জায়গায় শূন্য বসাবো। তো দেখো, তো এটা এক্স এর জায়গায় শূন্য বসালে এটা শূন্য হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে, এক্স এর মান শূন্য, এটা শূন্য দাঁড়িয়ে যাবে। আর হয়ে যাবে আমাদের এই পার্টটা, যদি গুণ করে দাও এটা মাইনাস নাইন কি হবে, আর মাইনাস মাইনাসে প্লাস 9×3 = 27, যেগুলো 0। শূন্য তো দাম নাই, তাহলে এটা তোমরা এখান থেকে এর মানটা সহজে পেয়ে যাবা। -9k আর 27টা এদিকে নিয়ে চলে আসলাম, -27, মাইনাস মাইনাস কাটো, 9×3 = 27। তাহলে কে এর মানটা দেখো আমরা 3 পেয়ে গেলাম। কে এর মান 3, দেখো অপশন আমাদের সি নাম্বার অপশনটা। পরে আমরা চলে আসবো 1-2 নম্বর প্রশ্নে। চলো 1-2টা দেখো আমাদের কি বলেছে এখানে। আমাদের এখানে বলছে কোনো মূলধনের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও 3 বছরের সমূল চক্রবৃদ্ধির অনুপাত 36:25 হলে চক্রবৃদ্ধি সুদের হার বের করতে বলেছে। পরপরে 1 বছর অন্তর। আচ্ছা, এখানে আমাদের যেটা জানতে হবে, দেখো, আচ্ছা কোনো মূলধন আসল দেওয়া নাই, আসল যেটা মূলধনটাকে আমি x টাকা ধরে নিলাম। তাহলে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বের করতে চাই, দেখো 5 বছরের ক্ষেত্রে আসল ইন্টু সমূল চক্রবৃদ্ধির সূত্র আসল ইন্টু 1 প্লাস, আর সুদের হারটাকে আমরা r% ধরে নিলাম, r/100। 5 বছর সময়, সময়টা হচ্ছে 5 বছর। তাহলে 5 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা। এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করবো, এবং অনুপাত দেওয়া আছে, অনুপাত আমি দিয়ে দিলাম। দেখো 3 বছরের x ইন্টু 1 প্লাস সুদের হারটা r নিয়েছি, r%, তাহলে r/100, আর সময় হচ্ছে 3 বছর। এই যে এখানে সময়টা, এই যে আমাদের এদের অনুপাতটা, যে অনুপাতটা আমাদের এখানে দেওয়া আছে 36:25, তাই তো। তাহলে চলো আমরা এখানে অনুপাতে এক্স কেটে দিতে পারবো। আর এখানে দেখো এই মানটা আমাদের সমান আছে, এর সঙ্গে যদি কাটাকাটি করো এটাই। তাহলে এখানে 3টা, এখানে 5টা আছে, তাহলে আমাদের এখানে রয়ে যাবে 1 প্লাস r/100। এটা আমাদের কিন্তু রয়ে যাবে কটা, 2টো রয়ে যাবে। এই দুইটা তো সব কেটে গেছে, এখানে 1 দিয়ে দিলাম। আর এখানে 36:25। এখন অনুপাতকে আমি বাই যদি করে নিই, তাহলে 1 প্লাস r/100 হোল স্কোয়ার, 1 তো এখানে 1 দিলাম না, আর এখানে 36/25। ওকে, 36/25। আচ্ছা, 36/25টাকে তোমরা 6/5 করে তার হোল স্কোয়ার করতে পারবা। এখন পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান লিখতে পারবা। 1 প্লাস r/100 সমান সমান এখানে 6/5। তো এখান থেকে r এর মানটা আমরা সহজে পেয়ে যাবো। r/100 6/5, একটা -1 করে দাও, ভগ্নাংশে যোগ করো, 5, 6, এটা 5 × 5 হয়ে যাবে, তো 1/5 পেয়ে যাবা। এটা ছিল আমাদের r/100 মানটা। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে দাও 0। তো দেখো এখান থেকে r এর মানটা তোমরা পেয়ে যাবা, বর্গমূল করে নাও। তো এটা হয়ে যাবে আমাদের এই যে 20 কে 20, তাহলে 20% আমাদের কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে। দেখো 20% আমাদের ডি নাম্বার অপশনটা আসছে। পরে আমরা চলে আসবো 1-3 প্রশ্নটা। কি বলছে আমাদের, একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে।
3 নাম্বারটা। আচ্ছা, এখানে গোলকের যে সমগ্রতল তোমাদের জানতে হবে 4 পাই আর স্কোয়ার এবং অর্ধগোলকের সমগ্রতল 3 পাই আর স্কোয়ার। সূত্রগুলো কিন্তু আগের ক্লাসে আমি অনেকবার বুঝিয়েছি কি করে হয়। আর এই অনুপাতে দেওয়া আছে 3:4। আচ্ছা, এখানে আমরা করে নিচ্ছি 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু গোলক আর অর্ধগোলক বলেছে, আমি গোলকের ব্যাসার্ধ R1 নেব আর অর্ধগোলকের ব্যাসার্ধ আমি R2 নিয়ে নেব, R1 R2। ওকে, কারণ গোলক অর্ধগোলক দুটোই আলাদা, ব্যাসার্ধগুলো আলাদা হবে। তাহলে এখানে আমাদের 4 পাই R1 স্কোয়ার বাই 3 পাই R2 স্কোয়ার, এখানে 3/4 পাই পাই আমি কেটে দিলাম। তাহলে এখানে দেখো 4/3 রাখলাম আর এখানে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এভাবে আমরা সরলটা তৈরি করলাম। আচ্ছা, এখানে দেখো এই যে R1, এটাকে R1 বাই R2 করে হোল স্কোয়ার করলাম আর এখানে 3/4 তো আছে। আচ্ছা, এখানে দেখো লক্ষ্য করো, আমি এদেরকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 3টা এখানে গুণ হবে আর 4টা এখানে চলে আসবে। ঠিক আছে, এরা উল্টে যাবে মানটা। এবার আমি যদি এখানে স্কোয়ারটা ছেড়ে দিই, মানে R1 বাই R2 করবো, মানে বর্গমূল। তো এখানে বর্গমূল দেখো, দুটো 3 আছে, একটা 3 পেয়ে যাবা আর দুটো 4 আছে তো একটা 4 পেয়ে যাবা। আমি বর্গমূল করে নিয়েছি স্কোয়ার ছেড়ে দিয়ে। তাহলে আমাদের কিন্তু দেখো ব্যাসার্ধদের অনুপাত চলে এসেছে R1:R2 3:4। আমাদের কী চেয়েছিল এখানে? আমাদের চেয়েছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছিল। আমরা কত পেয়েছি? আমরা পেয়ে গেলাম দেখো 3:4 পেয়েছি। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানে দেখতে পাচ্ছি অ্যান্সারটা। পরের প্রশ্নে আমরা চলে আসবো 1-4 প্রশ্নে। চার নাম্বারটা এখানে বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের ছেদবিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? আচ্ছা দেখো, ছবিটা আমি তৈরি করি, তারপর প্রশ্নটা তোমরা ভালো বুঝতে পারবা। এই যে আমাদের বৃত্তটি, ওকে। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে? এখানে যেটা বলেছে যে বাইরে একটি বিন্দু হবে, ঠিক আছে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শক যখন আছে, বাইরে একটা বহিস্থ বিন্দু আছে, সেই বহিস্থ বিন্দু থেকে এই যে আমাদের দুটি স্পর্শক, সেই স্পর্শক দুটি ছেদ করেছে, এখানে পি বিন্দুতে ছেদ করেছে। স্পর্শক দুটি, একটা হচ্ছে এপি স্পর্শক আর একটা হচ্ছে আমাদের বিপি স্পর্শক। স্পর্শক, এই যে স্পর্শকের ছেদ বিন্দু আর কেন্দ্র থেকে যে আমাদের দূরত্ব, কেন্দ্র হচ্ছে আমাদের এখানে, কেন্দ্রের নাম আমি ও দিয়ে দিলাম, ঠিক আছে। এই ওপির দূরত্ব আমাদের কিন্তু বের করতে বলেছে, ওপিটা। আচ্ছা, আমি এখানে ব্যাসার্ধ, এই যে ও এ ব্যাসার্ধ আর ওপি ব্যাসার্ধ আমি যুক্ত করে দিলাম। ব্যাসার্ধগুলো বলেছে 5 সেমি আর এখানে আমাদের যে কোণটা আছে, ঠিক আছে, এই যে স্পর্শক দ্বয়ের যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা মানে এপিবি, এখানে এপিবি কোণটা 60 ডিগ্রি, এটা বলেছে প্রশ্নে। আমরা দেখো কোণ এপিও, মানে এপিও, এই কোণটা কিন্তু পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের কি হবে? ওপিটা এপিবি কোণের সমদ্বিখণ্ডক হবে, এই কোণটা কিন্তু আমাদের 30 ডিগ্রি আসবে। আচ্ছা, এটা কিন্তু স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে প্রমাণ করা আছে। এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হবে এবং সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ দুটো সমান হবে। এই দুটো কোণ সমান, তাহলে যেহেতু 60 ডিগ্রি হয়, 30 ডিগ্রি 30 ডিগ্রি করে আছে। আচ্ছা, এখন দেখো, তোমরা জানো যে স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়ে থাকে। আমাদের এই কোণটা 90 ডিগ্রি, মানে কোণ ও এপি, এই কোণটা আমরা 90 ডিগ্রি পাবো। তাই এটা ও এপি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা যদি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বলি, তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এপিটা ভূমি আর ও এটা লম্ব আর ওপিটা অতিভুজ। আমরা করব কি, আমরা লম্ব বাই অতিভুজ, দেখো আমি লিখছি এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ করলাম 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। লম্ব এবং অতিভুজ বাহুর অনুপাতকে সাইন বলা হয়। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন 30 ডিগ্রি। এখানে যেটা 30 ডিগ্রি কোণের সাপেক্ষে বললাম, লম্বটা হবে ও এ
লম্ব ওএ, আর অতিভুজ হচ্ছে আমাদের এই যে অতিভুজ ওপি, এটা সমকোণ, তো অতিভুজ ওপি হবে, ওপি। আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। আচ্ছা, এখানে ওএ ব্যাসার্ধ 5 সেমি আছে, তাহলে এখান থেকে দেখো আমরা ওপির মানটা কিন্তু আমরা পেয়ে যাবো 2/2। তাহলে ওপির মানটা তোমরা পাবা এই যে 10 সেমি পেয়ে যাবা। যে স্পর্শক ছেদবিন্দু এবং কেন্দ্রের মধ্যে যে দূরত্ব ওপি, সেটা কত পেয়ে গেলাম? 10 সেমি। 10 সেমি অ্যান্সারটা দেখো, অপশান সি নাম্বার আমাদের অ্যান্সার। চলো এরপর পরের পেজে আমরা চলে আসবো 433 পেজে তোমরা চলে এসো। আর 5-এর প্রশ্নটা আমরা 1-এর। আচ্ছা, এখানে দেখো সাইন এ প্লাস কস বির মানটা দেওয়া আছে, আর এ বি এর কন্ডিশন বলে দিয়েছে। তাহলে কট এ প্লাস বি/2 এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কি করব, এটা হচ্ছে আমাদের 1-এর 5 নাম্বার প্রশ্নটা। দেখো সাইন এ প্লাস কস বি, আচ্ছা সমান সমান আমাদের 2 দেওয়া আছে। আচ্ছা 2কে আমি লিখলাম 1 + 1 লিখে দিলাম, ওকে। তাহলে এখানে সাইন এ সমান সমান আমি 1 নিয়ে নিলাম, আর এদিকে কস বি সমান সমান 1 নিয়ে নিলাম, কম্পেয়ার করে সমীকরণ তুলনা করে পাই। তো এখানে দেখো তো, এই যে 1 বলতে আমরা কি জানি, সাইন কত ডিগ্রি মান 1 হয়? 90 ডিগ্রি মান 1। তাহলে এখানে সাইন ভেনিস করে তোমরা এর মানটা পেয়ে যাবেন 90 ডিগ্রি। আর এখানে আমরা 1কে যদি কস দিয়ে বলি, কস কত ডিগ্রি মান 1 হয়? কস 0 ডিগ্রি মান 1 হয়। কস ভেনিস করে এখান থেকে বি এর মানটা পেয়ে যাবা 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ এবং বি এর মান পেয়ে গেছি, চলো আমরা এখানে পুট করে দেবো। আমাদের যে বের করতে বলেছিল কট এ প্লাস বি/2, এখানে যে মানটা বসিয়ে দাও, কট এ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, বি হচ্ছে 0 ডিগ্রি/2। এটা তো 0, তাহলে 2 দিয়ে একে কাটাকাটি হয়ে যাবে, এটা 45 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে কোট 45 ডিগ্রি আমাদের রয়ে গেল। কোট 45 ডিগ্রির মানটা এটা হচ্ছে 1 হবে আমাদের, ঠিক আছে। তাহলে 1 কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো সি নাম্বার অপশানটা আমাদের এখানে দেখা যাচ্ছে, অপশানটা অ্যান্সারটা, তো অ্যান্সার কিন্তু আমাদের সি নাম্বার। পরে আমরা 6 নাম্বার প্রশ্নে চলে আসবো। 1-এর 6 নাম্বারটা দেখো, এই যে তথ্যগুলো আছে, এই তথ্যের মধ্যে যদি 36 মানটি না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এই তথ্যগুলো দেখো আমাদের কে আছে, 30 আছে, 40 আছে, 35, 38, 37, 34, তারপরে আছে আবার 36 আছে, তারপর 39 আছে, এইভাবে আছে। তাহলে আমরা করব কি, দেখো মধ্যমা পাওয়ার জন্য মানে 36 রেখে মধ্যমা বের করব। তা মধ্যমা বের করতে হলে এই তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তো সবচেয়ে ছোট মান দেখো আমাদের কে আছে, এখানে আমাদের 30 সবচেয়ে ছোট মান আছে। তাহলে আমরা আগে লিখব 30। 30-এর পর ছোট দেখো কে আছে, 30-এর পর ছোট তোমরা 35 পেয়ে যাবে। 35-এর চেয়ে ছোট কে আছে, আচ্ছা 35-এর আগে কিন্তু আমি 34 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কিন্তু এখানে এটা 34 করতে হবে 35টাকে, তারপরে আমি 35 নিয়ে নেব। তাহলে দেখো আমাদের 30, 34 এবং 35 নিলাম, তারপরে নেব 36, 36-এর পর 37 নিয়ে নাও, 38 নাও, তারপর 39 নাও, ঠিক আছে, 39-এর পর 40 নিয়ে নাও। দেখো এভাবে আছে আমাদের তথ্যগুলো। এবার আমরা যদি বলি যে 36 মানটি না থাকলে, তাহলে 36 মানটি যদি থাকে, মানে 36 থাকলে মধ্যমা, এটা আমরা বের করবো। তো আমরা এখন করছি 36 থাকলে মধ্যমা, 36 থাকলে মধ্যমা কত হবে, দেখো 36 থাকলে মধ্যমা যে বের করি, যে এই তথ্যের মধ্যমা বের করব। দেখো কটা আছে আমাদের সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এদিকে 8টা আছে, তাহলে এদিকে 3 জন আর এদিকে 3 জনকে বাদ দাও, তাহলে রয়ে যাবে 36, মানে এই যে 2 জন রয়ে যাবে,
তাই এদেরকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, এটাই মধ্যমা হবে। মানে এদের গড় মানটা 36 যোগ 37 আর একে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। মানে 36 রেখে মধ্যমাটা হবে এটা। চলো একে সরলীকৃত করি। তাহলে এখানে 6 আর 7 যোগ করে এটা হবে 13, আর 3 3 6 7, 73/2। 36 থাকলে মধ্যমা আমাদের এটা। এবার আমরা করব 36 না থাকলে মধ্যমা। তাহলে দেখো, তাহলে 36 না রেখে যদি মধ্যমা বের করি, তাহলে এখানে আমাদের দেখো 30 লিখবো, 34, 35 আর 36কে লিখছি না আমি। ওকে, তাহলে আমি চলে আসবো তাহলে একবারে 37-এ, 38, 39 আর আছে আমাদের 40। তাহলে এখানে আমি কি বের করছি, 36 না থাকলে, 36 না থাকলে মধ্যমা, তখন মধ্যমাটা দেখো কত আসছে। তাহলে এখানে মধ্যমা দেখো, এদিকে 3 জন এদিকে 3 জন বাদ দিলে এই যে মধ্যটা যেটা থাকছে 37, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে মধ্যমা। তাহলে আমাদের যেটা বলেছে 36 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পায়। দেখো আগে যেটা মধ্যমা ছিল এর চেয়ে কিন্তু এটা বেড়ে গেছে, এটা কিন্তু মানে বড় মান আছে। তোমরা এটাকে ভাগ করবা, 37-এর চেয়ে ছোট মান পেয়ে যাবা, ঠিক না। তাহলে দেখো 36 না থাকলে মধ্যমার যে বৃদ্ধি পায়, সেটা এই যে 37 বড়টা থেকে, এটা থেকে আগেরটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের ছোট মধ্যমা আছে। তখনই বুঝতে পারবো কতটা মধ্যমা বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু মধ্যমা বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে, দেখো বৃদ্ধি পাওয়াটা 2 জায়গায় আছে, এই যে এ আর সিতে আছে। তাহলে কোনটা অপশন আছে, 0.5 হবে না 1 হবে, এবার আমরা বুঝতে পারবো। ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 7-14, এটা হবে 74, এদিকে আমাদের 73, এটা হবে 1/2, এটাকে যে ভাগ করো না 0.5 পাবো। তা 36 না থাকলে যে মধ্যমাটা বৃদ্ধি পাবে কতটা, 0.5, ঠিক আছে। তাহলে দেখো এটা 0.5, যেটা আমাদের মধ্যমা বৃদ্ধিটা দেওয়া আছে এ নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা এ নাম্বার পাবো। পরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর, দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো ড্যাশ ট্রাপিজিয়াম। তোমাদের এখানে জানতে হবে, দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এটা আমি দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু নিলাম, এটা হচ্ছে ও কেন্দ্র। এই যে আমি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম তৈরি করছি। এই যে দেখো, এখানে এ বি সি ডি বিন্দুগুলির নাম দিলাম। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সবসময় হয় এডি সমান্তরাল বিসি, এই দুটো বাহু সমান্তরাল হবে। আর এই যে তির্যক বাহুদ্বয়, এখানে দেখো এই যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই তির্যক বাহুদ্বয় মানে এ বি সমান সমান হয়ে যাবে ডিসি, ঠিক আছে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পাওয়া যাবে এটা। তো এর সাধারণত ট্রাপিজিয়াম তোমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নাও পেতে পারো। কোনো একটা ট্রাপিজিয়াম যদি তৈরি করো এভাবে করে, এভাবে, তো এটা তো আমাদের একটা ট্রাপিজিয়াম। তাহলে এটা কিন্তু ট্রাপিজিয়ামটা সমদ্বিবাহু নয়, দেখো এই বাহুটা বড় আছে, এটা কিন্তু ছোট আছে। আর বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি তৈরি করতে চাও এইভাবে চিত্রে, সব সময় ট্রাপিজিয়ামটা কি হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পাবো। তো অ্যান্সারটা এখানে দেখো, বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এখানে তোমরা লিখবা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, আমরা চলে আসবো 2 এর 2 নম্বর প্রশ্নে। আমি বলছি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3.5 সেমি ও উচ্চতা 24 সেমি। এই চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যায় তার দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো, আমাদের এই যে ছবিটা, একটা চোঙের ছবি আমি যে তৈরি করি, এই যে আমাদের চোঙ, এটা গ্লাস আকৃতির, এটা হচ্ছে ব্যাস। তাহলে এখানে একটি সবচেয়ে বড় যে দণ্ড রাখবা চোঙের মধ্যে, সেটা এ বরাবর রাখতে পারবা এভাবে হেলে, তাই না। এভাবে দণ্ডকে রাখলে পরে আমি এটা এ বি দণ্ডের দৈর্ঘ্য, এটা সি বিন্দুতে দিলাম। যে এ বি দণ্ডটি এভাবে রাখা যাবে। তাহলে এ বি দণ্ডের দৈর্ঘ্য বের করতে বলেছে। চোঙটির ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, ব্যাসার্ধ 3.5 সেমি। তাহলে এই যে বিসিটা ব্যাস আছে, তাহলে ব্যাস আমরা ব্যাসার্ধের দ্বিগুণ, একে ব্যাসার্ধকে এই যে 3.5 সেমিকে 2 দিয়ে গুণ করবো, তাহলে আমরা ব্যাস বিসির মানটা পেয়ে যাবো। এটা গুণ করবো, এটা তোমরা 7 সেমি পেয়ে যাবে। তাহলে বিসি পেয়ে গেলাম। এবং উচ্চতা যেটা এসি দেওয়া আছে 24 সেমি,
দেখো তো, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ হবে এবিসিটা, এই কোণটা 90°। তাহলে এটা অতিভুজ এবি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখান থেকে আমরা পেয়ে যাব এবির মানটা। বিসির মান দেখো 7, 7 স্কোয়ার, আর এসি হচ্ছে আমাদের 24, 24 স্কোয়ার। 7 স্কোয়ার 49, আর 24 স্কোয়ার। দেখো 24 স্কোয়ার বলতে 24 গুণ করতে হবে। তো তোমরা যদি 24 গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবা 576 পাবা, 576। ওকে, এটা যোগ করবে, এটা যোগ করে পেয়ে যাবে 625। তাহলে এবি স্কোয়ার যদি 625 হয়, তাহলে এবি কত হবে? তাহলে এবি হয়ে যাবে 625-এর বর্গমূল 25 হয়ে যাবে। দেখো এবিটা হবে আমাদের কত? 25 সেমি, মানে দণ্ডের দৈর্ঘ্য। সেই চোঙের মধ্যে যে সবচেয়ে দণ্ড রাখা যাবে, সেই দণ্ডের দৈর্ঘ্য কত হবে? 25 সেমি আমাদের অ্যান্সার। তাহলে এখানে শূন্যস্থানে তোমরা 25 বসিয়ে দেবা। আচ্ছা, এখানে চলে এসো পরে 2-এর 3 নাম্বারটা। দেখো এখানে আমাদের প্রশ্নটা যেটা দেওয়া আছে, দেখো এই যে কট থিটা প্লাস কসেক থিটার মানটা a/b দেওয়া আছে। তাহলে আমাদের এই যে কট থিটা মাইনাস কসেক থিটা এর মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে। আচ্ছা, দেখো আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, কসেক থিটা মাইনাস কট থিটা সমান 1 হয়। এটা আমরা সূত্র জানি। এখানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র যদি আমরা ফেলে দিই, তো এটা হবে কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এর যে মানটা দেখো a/b দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের a/b। আর এখানে দেখো এটাকে আমরা কাজ করি, এটা মাইনাস কমন নিয়ে, আর এটাকে আগে আমি লিখছি কট থিটা। ঠিক আছে, আগে আমি কট থিটা লিখছি, তারপর মাইনাস কসেক থিটা। এটা মাইনাস কমন নিয়ে তোমরা করতে পারবা, মানে এটাকে ঘুরিয়ে লিখলাম, আগে এটা লিখলাম তারপর এটা লিখলাম, তার একটা মাইনাস বাইরে আসবে, কমন নিতে হবে। এদিকে 1 আছে। আচ্ছা, তাহলে a/bটা যদি আমরা ওদিকে নিয়ে যাই, দেখো মাইনাস a/b ওদিকে চলে যাবে। তো এদিকে রয়ে যাবে কট থিটা মাইনাস কসেক থিটা সমান সমান a/bটা উল্টে যাবে, তো মাইনাস আছে চিহ্ন, মাইনাসটা এদিকে নিয়ে আসলাম, আর b/a হয়ে যাবে। ঠিক আছে, a/bটা গুণ আকারে আছে না, তাহলে উল্টে গিয়ে b/a দাঁড়িয়ে যাবে। আমাদের যেটা বের করতে বলেছিল কট থিটা মাইনাস কসেক থিটার মানটা, সেটা মাইনাস b/a কিন্তু আমরা পেলাম। ওকে, অ্যান্সারটা হবে মাইনাস b/a। পরে দেখো 2-এর 4 নম্বরটা বলছে, কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি ড্যাশ সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। মানে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা এখানে হবে অ্যান্সারটা, এখানে তোমরা লিখবা পরিসংখ্যা। ঠিক আছে, কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। তোমরা সংখ্যাগুরু মান দেখেছ, যে যে সংখ্যাটা বা যে পরিসংখ্যাটা বেশিবার থাকে তাকে সংখ্যাগুরু মান বলি, তাই না? পরিসংখ্যা হবে এখানে অ্যান্সারটা। 5-এর প্রশ্নটা দেখো, 5-এর প্রশ্নটা এখানে বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল দেওয়া আছে 343 হলে মধ্যকোণটি কত হবে? দেখো এটা আমরা যে এখানে আমরা ধরে নিব 3টি ক্রমিক সমানুপাতি, তাই না? 3টি ক্রমিক সমানুপাতি আমরা একটা a b c ধরে নিলাম। তাহলে এরা যে ক্রমিক সমানুপাতি আছে, তার জন্য আমরা এটা লিখতে পারবো a/b সমান সমান b/c। এখানে a/b b/c হয়ে যাবে, এটা বর্গমূল করলে b স্কয়ার বা ac হয়ে যাবে। ঠিক আছে, তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিত থাকলে এভাবে চলে আসবে আমাদের b স্কয়ার সমান সমান ac। এবার 3টি সংখ্যার গুণফল যেটা বলেছে a গুণিত b গুণিত c, এদের গুণফলটা 343 বলেছে। আচ্ছা, এখানে আমরা ac গুণিত b করলাম 343, এসির জায়গায় দেখো এসির মান b স্কয়ার, এখানে b স্কয়ার মানটা বসিয়ে দিলাম 343, b স্কয়ার b গুণ করে এখানে b কিউব পেয়ে যাবা। আর 343কে তোমরা 7-এর কিউব করতে পারবা,
7-এর কিউব ভাঙাও, তোমরা 343 পাবা, মানে 3টা 7-এর গুণফল 343। তাহলে এখানে পাওয়ার সমান তো মূল সমান সমান, তাহলে বি সমান সমান পেয়ে যাবা 7। বি হচ্ছে দেখো মধ্য সমানুপাতি, মানে মধ্যপদ যেটা বিটা ছিল যে মধ্যপদ, তাহলে আমাদের মধ্যপদটি বের করতে বলেছে, যেটা 7 পেয়ে গেলাম, অ্যান্সারটা আমাদের 7। পরে আমরা আসবো 2-6 নম্বর প্রশ্নে। দেখো 2-6 প্রশ্নটা কি বলছে, কোনো অংশীদারি ব্যবসায় দুজন অংশীদারের মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত দেওয়া আছে, মানে মূলধন যে যত সময়ের জন্য নিয়োজিত করেছিল তার যে অনুপাতটা এটা, এবং তাদের লভ্যাংশ মানে লভ্যাংশ অনুপাতও দেওয়া আছে। দেখো তো তাদের মূলধনের অনুপাত কত, তো তাদের যে মূলধনের অনুপাতটা হবে, দেখো তাদের সময়ের অনুপাতটা এবং লভ্যাংশ অনুপাতটা, মানে এদের যে মিশ্র অনুপাত, এই দুটোর মিশ্র অনুপাতটা করবা, তোমরা পেয়ে যাবা মূলধনের অনুপাত। মানে মিশ্র অনুপাত কি করে পাবা, এই যে আমাদের আছে 4:5, আর এটা হচ্ছে আমাদের সময়ের অনুপাত, আর লভ্যাংশ অনুপাত আছে 18:25 আছে। তাহলে এদের যে মিশ্র অনুপাত সেটা এভাবে হয়, দেখো এই যে 4 × 18 পূর্বপদের গুণফল, ঠিক আছে, পূর্বপদের গুণফল উত্তরপদের গুণফল, মানে 5 × 25। এই দেখো এইভাবে পেয়ে যাবো কিন্তু কি তাদের মূলধন অনুপাত, কিন্তু মনে রাখবা তোমরা। মানে সময়ের অনুপাত দেওয়া থাকলে এবং লভ্যাংশ অনুপাত দেওয়া থাকলে সময়ের অনুপাত এবং লভ্যাংশ অনুপাতের যে মিশ্র অনুপাত সেটাই হবে মূলধন অনুপাত। তাহলে এখানে সরল করো, কাটাকাটি তো যাচ্ছে না, এটা 18×4 = 72 পাবা, আর এখানে 25×5 = 125। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। তোমরা শূন্যস্থান লিখে দিবা যে 72 × 125। পরে 3-1 নম্বর প্রশ্ন আমরা আসবো। 3-1 নম্বরটা দেখো, বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের সঙ্গে সরল বেঁধে থাকে। বৃত্তের ক্ষেত্রফলটাকে আমি এ ধরে নিলাম, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²a, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তা দেখো তো এখানে এ, দেখো আমি এই যে পাইটা আছে, পায়ের মানে 22/7 ধরা হয়, তার পাইটা তো একটা ধ্রুবক, তাহলে সমান সমান ধ্রুবকটা তুলে দিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, এ ভেরিয়েস r² হয়ে যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বৃত্তের ব্যাসার্ধের বর্গের সঙ্গে কি সরল বেঁধে থাকছে, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল বেঁধে থাকে, কিন্তু এখানে ব্যাসের সঙ্গে বলেছে, এটা কিন্তু হবে না কথাটা, দেখো সত্য আসলো না, তাহলে এখানে অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখবা। পরে আমরা চলে আসবো 3-2 নম্বর প্রশ্নে। তো এখানে দেখো 3-2 নম্বর প্রশ্নটা আমাদের এটা আছে tan a tan b সমান 1 দেওয়া আছে, এ বির কন্ডিশন বলে দিয়েছে আমাদের, এই শর্তটা স্যাটিসফাই করতে বলেছে, এর মানটা কি 1 হবে। আচ্ছা, তো দেখো আমরা কাজ করি, আমরা এখান থেকে দেখো আমরা সরল করে a + b এর মানটা কিন্তু এখান থেকে বের করতে পারবো। দেখো tan a এটাকে 1/, আচ্ছা এখানে tan bটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম, তাহলে থেকে 1/tan b হয়ে যাবে, 1/tan যেটা cot হয়ে যাবে cot b, আর এখানে যে পুরোপুরি সূত্র ব্যবহার করি, এটাকে আমি লিখবো tan 90° - b। দেখো তোমরা জানো যে tan 90° - থিটা সেটা cot থিটা হয়ে যাবে, তাহলে এটা থেকে এটা হলে এটা থেকে এটা করা যাবে, উভয় দিকে tan ভ্যানিশ করলে, তা আমাদের দেখো মানে এটা তো tan a এর মান, তাহলে tan ভ্যানিশ করে তোমরা পেয়ে যাবা a সমান 90° - b। আমি বিটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে a + b সমান 90°, দেখো a + b এর মানটা পেয়ে গেলাম। এখান থেকে যদি আমি b এর মানটা বের করে নিই 90° - a, এবার আমাদের যেটা এখানে দেওয়া ছিল, দেখো sin² a আর sin² b এর জায়গায় দেখো বসিয়ে দেবো b এর মানটা 90° - a, 90° - a। তো চলো এর মানটা বের করে দেখি কত আসছে, 1 আসলে সত্য, না আসলে মিথ্যা। sin² a, এটা দেখো sin 90° - a, মানে এটা থিটা ধরো, তাহলে cos থিটা হয়ে যাবে, এখানে তোমরা পেয়ে যাবে cos² a পেয়ে যাবে। এবার তোমরা জানো যে sin² a + cos² a, আর কোণটা যদি সমান হয় তাহলে sin² আর cos² বর্গের মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। দেখো 1, তাহলে আমাদের এখানে 1 দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আমাদের সত্য।
আর 3 নম্বর প্রশ্নটা, কোনো রাশি তত্ত্বের একাধিক সংখ্যাগুরুমান থাকতে পারে? হ্যাঁ, এটা তোমাদের আমি দেখিয়েছি এর আগেও যে কোনো রাশি তত্ত্বের একাধিক সংখ্যাগুরুমান থাকতে পারে। এটা আমি উদাহরণ সাহায্যে তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি। এটা কিন্তু আমাদের সত্য হবে। 4 নম্বরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√2 গুণ এবং উচ্চতায় 2 গুণ করলে আয়তন কি একই থাকবে? চলো আমরা চেক করে দেখি। আচ্ছা, এখানে শঙ্কু বলেছি, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমি আর নিয়ে নিলাম আর উচ্চতা এই ধরলাম। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমে শঙ্কুর আয়তন এটা। এখন বলছে ব্যাসার্ধ করবে, দেখো কত করবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের 1/√2 মানে ব্যাসার্ধ যা ছিল তার ব্যাসার্ধকে বাড়াচ্ছে 1/√2, এতটা বাড়িয়ে দিচ্ছে। তো ব্যাসার্ধ এখন এটা হয়ে যাচ্ছে। আর উচ্চতা ছিল আমাদের এইচ, তো উচ্চতাকে দ্বিগুণ করবে মানে 2h হয়ে যাবে উচ্চতা। তাহলে দেখো তো এই হয়ে যাবে আমাদের ব্যাসার্ধ, এই হবে উচ্চতা। তাহলে এখানে ব্যাসার্ধটা একটু সরল করলেও তোমরা এখানে r/√2 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধ উচ্চতা নিয়ে এখন যদি আমি শঙ্কুর আয়তনটা বের করতে চাই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে r/√2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে আমাদের 2h। এখানে যেটা সরল করব, বলছে একই থাকে মানে এই মানটা যদি এই মানের সঙ্গে সমান হয়ে যায় তাহলে সত্য হবে, না হলে মিথ্যা। তাহলে 1/3 পাই এখানে আর স্কোয়ার আর √2 স্কোয়ার তোমরা 2 পেয়ে যাবে, আর এখানে 2h আছে, 2 কেটে দাও। 1/3 দেখো পাই আর স্কোয়ার এইচে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে, মানে আগের সঙ্গে আয়তনটা কিন্তু সমান দাঁড়িয়ে গেল। তাহলে এখানে কিন্তু কথাটা যেটা বলেছে সত্যই বলেছে, এখানে অ্যান্সারটা তোমরা সত্য লিখে দেবা। অ্যান্সার তোমরা কিন্তু যখন করবা পরীক্ষায়, তোমরা এখানে অ্যান্সার দিয়ে এভাবে অ্যান্সার লিখে এভাবে তোমরা কিন্তু লিখবা সত্য পরীক্ষায়, ঠিক আছে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্নতে যেটা সত্য হবে। চলো আমরা চলে আসবো 3-5 প্রশ্নে। দেখো 3-5 প্রশ্নটা আমাদের বলছে এখানে যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, আর কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এসি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এ বিন্দুতে ছেদ করে তাহলে বিসি ইএফ কি সমবিত্যস্ত হবে? আচ্ছা, আমরা এখানে 3-5টা ছবিটাকে তৈরি করি। তাহলে আমাদের যে ছবিটা তৈরি হবে, দেখো একটি এবিসি আগে ত্রিভুজ বলেছে, তাহলে আমি একটা ত্রিভুজ তৈরি করি এবিসি। আচ্ছা, এখানে এ বি আর সি, এখানে কিন্তু আমাদের এবি সমান এসি। তাহলে এবি আর এসি সমান হলে এই দুটো কোণ কিন্তু সমান হবে। তাহলে এখানে কোণ এবি সি সমান কোণ এসিবি, এই দুটো কোণ আমরা সমান পেয়ে যাব। এবার দেখো যেটা বলেছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক, মানে এর সমদ্বিখণ্ডকটা দেখো এসি বাহুকে ই বিন্দুতে, সমদ্বিখণ্ডকটা করলাম এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, আর এসিবি কোণের সমদ্বিখণ্ডক এই কোণের সমদ্বিখণ্ডকটা, এই যে আমাদের সমদ্বিখণ্ডকটা যেটা এবি বাহুকে এ বিন্দুতে ছেদ করে, এটা আমাদের বলেছে প্রশ্নে। এবার আমাদের যেটা বলেছে যে এখানে বিসিইএফ, মানে এটা আমি একটু এটাকে যাই হোক যুক্ত করছি না, এই যে বিসিইএফ এই 4টি বিন্দুকে সমবিত্যস্ত হবে, এটা কি আমাদের সত্য না মিথ্যা? চলো আমরা একটু চেক করি। দেখো এখানে আমি এই যে দুটো ত্রিভুজ আছে না, ত্রিভুজ নিচ্ছি আমি বি, মানে এই যে বিসিএফ, মানে বিসিএফ এই ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিএফ নিলাম আর বিসিই নিচ্ছি, বিসিই। এই দুটো ত্রিভুজকে আমরা কি করব, আগে সর্বসম প্রমাণ দেখাই, ঠিক আছে। সর্বসম প্রমাণ দেখাতে পারলে আমাদের কিন্তু কি হয়ে যাবে, এরা সমবিত্যস্ত হয়ে যাবে। আমাদের 36 নম্বর উপপাদ্য আছে, তোমাদের আমি বইতে দেখাবো। তো আগে প্রথমে যে দুটো ত্রিভুজ আমি নিলাম, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাই। তার জন্য আমাদের কি দেখানো দরকার, দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টি শর্ত সমান দেখাতে হবে দুটো ত্রিভুজ থেকে। তো কি করে পাবো আমরা, দেখো এখানে আমাদের যেহেতু এই যে দেখো এই যে এই দুটো কোণ, এই কোণটা সমান আছে এবং এই যে কোণগুলো সমদ্বিখণ্ডক আছে, মানে এই কোণটা মানে এদিকের কোণটা আমাদের কি হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এই কোণটা আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা দুটো শর্ত পেয়ে যাচ্ছি, ওকে। আর এখানে বলতে গেলে এই যে এফ বিসি আর এখানে আমাদের ইসিবি,
এই কোণগুলো তো আগে থেকে সমান ছিল। দেখো এই কোণগুলো সমান, দুটো ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, যেহেতু আমাদের সমদ্বিখণ্ডক আর কোণগুলো সমান আছে, তাহলে 3টি শর্ত কিন্তু আমরা পেয়ে যাব দুটো ত্রিভুজকে। যে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে সর্বসম প্রমাণ আমরা দেখাতে পারবো। তা তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি। তোমরা 130 পেজে আসবা, তোমাদের একটা 36 নম্বর উপপাদ্য আছে, যে উপপাদ্যটা প্রমাণ তোমাদের করতে হবে না। আর এখানে এই প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে আছে, তবু আমাদের তো ব্যবহার হচ্ছে উপপাদ্যগুলো। প্রমাণটা নাই তোমাদের, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসবে না, কারণ তোমাদের প্রমাণ মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই অনুসারে যেভাবে এখানে দেখিয়েছে, এই 36 নম্বর উপপাদ্য অনুসারে তোমাদের কিন্তু দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, এই দুটো ত্রিভুজ, তাহলে এই যে 4টি বিন্দু BCEF, এই 4টি বিন্দুকে আমরা সমবিত্যস্ত বলতে পারবো। তাহলে কিন্তু এই কথাটা আমাদের এখানে সত্য হবে অ্যান্সারটা। ওকে, পরে আমাদের 3-এর 6 নাম্বারটা দেখো কি বলছে। 3-এর 6, একটি মেশিনের নতুন অবস্থায় মূল্য, যখন মেশিনটি নতুন অবস্থা ছিল তার মূল্য ও 2 বছর পরের মূল্যের অনুপাত দেওয়া আছে 100:81 হলে মেশিনটির মূল্য প্রতি বছর 9% কি হ্রাসপ্রাপ্ত হবে? আচ্ছা, তা আমরা করব কি, এই যে নতুন মূল্য যেটা আমি ধরে নেব 100x, এটা নতুন মূল্য। তাহলে এই নতুন মূল্যটা 2 বছর পর কত হবে দেখো, 2 বছর পর, তাহলে নতুন মূল্য ইন্টু 1, এখানে কি বলেছে হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে হ্রাসপ্রাপ্ত হয় বলে মাইনাস দিব। আর এখানে যেটা যত হারে হ্রাস পায়, যেটা আমরা দেখাবো 9% বলেছে এখানে, আমরা সেটাকে R% ধরে নিলাম, তাহলে R/100 হবে সমহার বৃদ্ধির অঙ্ক। ঠিক আছে, নতুন মূল্য 1 মাইনাস R% বলতে R/100। আর 2 বছর পর আমি বের করছি যে এই নতুন মূল্যটা 2 বছর পর কত হবে বলেছে এখানে। এখানে বলে দিয়েছে 81 থেকে আমরা 81x নিয়ে নিলাম। ঠিক আছে, এত টাকা হবে। এই টাকাটা 2 বছর পরে হ্রাস হয়ে মূল্যটা এই টাকা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে R এর মানটা পেয়ে যাবো। R এর মানটা যদি 9% হয় তো সত্য হবে, আর 9% না আসলে মিথ্যা হবে। চলো দেখি R এর মানটা কত বের হয়। x এখানে আমি কেটে দিলাম, এটা 1 মাইনাস R/100 তার হোল স্কোয়ার, এখানে 81/100টাকে নিচে নামিয়ে দিলাম। এটাকে তোমরা 9/10 করে তার হোল স্কোয়ার করতে পারবা। পাওয়ার পর সমান, এখানে মূল সংখ্যার সমান হয়ে যাবে R/100 9/10। আচ্ছা, এখানে দেখো, এখানে 1 মাইনাস 9/10 আর এদিকে R/100। দেখো এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। এটা হয়ে যাবে আমাদের, এদিকে 10 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এখানে R/100। তাহলে আমাদের R/100 সমান সমান, এদিকে বিয়োগ করলে এদিকে 1/10 পেয়ে যাচ্ছে, 0 0 কেটে দাও। তাহলে আমরা R এর মানটা কত পাবো, R এর মানটা হবে আমাদের 10%। দেখো 10% আসছে আমাদের, যেটা হচ্ছে আমাদের কি, যেটা এখানে আমাদের যে প্রতি বছর যে হ্রাসপ্রাপ্ত যে হারটা আছে সেটা হবে 10%, কিন্তু দেওয়া আছে 9%, এটা কিন্তু আমাদের সত্য হবে না। এখানে তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখে দেবা। চলো এরপরে আমরা চলে আসবো 4-এর দাগের প্রশ্নগুলো। 4-এর 1-এর প্রশ্নটা আমাদের বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদের অনুপাত দেওয়া আছে 3:4 হলে B²/AC এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, বীজদের অনুপাত থেকে আমরা প্রথম বীজটাকে আমি ধরে নিব যে 3 আছে না, তাহলে আমরা নিব 3 আলফা প্রথম বীজটা, আর পরের বীজটাকে নিব 4 থেকে 4 আলফা। তাহলে এই দুটি বীজ যদি হয় এই দ্বিঘাত সমীকরণের, তা আমরা পেয়ে যাব কি বীজদের যোগফল, মানে 3 আলফা প্লাস 4 আলফা, বীজদের যোগফল যেটা হয় -B/A, -B/A। আর বীজদের গুণফল হচ্ছে দেখো 3 আলফা ইন্টু 4 আলফা, বীজদের গুণফল হয় C/A। এই দেখো, তবে এখানে যদি গুণ করে দাও, এখানে হবে দেখো 12 আলফা স্কোয়ার সমান সমান C/A। আর এই জায়গায় দেখো এখানে তোমরা পাবা এটা 7 আলফা মাইনাস B/A, তাহলে এখান থেকে আলফার মানটা পাবা -B/7A পেয়ে যাবে। আচ্ছা, এখানে লক্ষ্য করে এই জায়গায় 12 ইন্টু আমি আলফার মানটা এই যে আলফা জায়গায় বসিয়ে দেবো এখানে, যেটা -B/7A আছে তার হোল স্কোয়ার সমান এদিকে C/A আছে।
আচ্ছা, এখানে 12 গুণিত এটা দেখো, এটা বর্গটা ভাঙালে এটা 49 এ স্কোয়ার পেয়ে যাবে সি বাই এ। এখানে এ স্কোয়ার একটা এ কাটাকাটি হবে। তাহলে এখানে আমরা যেহেতু দেখি, তাহলে দেখো এখানে কত দাঁড়াচ্ছে। এখানে 12 গুণিত বি স্কোয়ার বাই 49 এ এদিকে সি দাঁড়ালো। তাহলে এটাকে একটু সরল করি আমরা। দেখো 12 গুণিত 49 গুণিত বি স্কোয়ার, আর সিটাকে দেখো সিটাকে এদিকে নিয়ে চলে আসলো, এখানে 1 রেখে দিলাম। তাহলে বি স্কোয়ার বাই এসি, এই যে 12/49টাকে ডান দিকে নিয়ে গেলে এটা উল্টে যাবে সংখ্যাটা, যেটা 1 আছে এখানে, এটা উল্টে গিয়ে 49/12 হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবো, মানে 1-এর নিচে নামবে না, তো উল্টে যাবে মানটা। তাহলে বি স্কোয়ার বাই এসি যে মানটা বের করতে বলেছিল, আমরা পেয়ে গেছি অ্যান্সার 49/12। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 2 নম্বরটা আমাদের কি বলছে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। প্রথম দিন বার্ষিক সরল সুদের হারে 7% হলে বছরের শেষে সে টাকা কত টাকা সুদ পাবে, সেই টাকাটা। ঠিক আছে, মাসের প্রথম দিন মানে প্রত্যেক মাসে সে 1000 টাকা করে জমা করবে। তাহলে এখানে প্রত্যেক মাসে জমা করছে, তাহলে এখানে প্রথম মাস দ্বিতীয় মাস করতে করতে 12 মাস টাকাটা জমা করবে, যেহেতু বছরের শেষে সে কত টাকা সুদ পাবে। তাহলে এই ক্ষেত্রে যে সুদ পাবে বছরের শেষে, সেই সুদটা কত পাবে দেখো, এটা 4-এর 2 নম্বর। তাহলে আমরা লিখবো সুদ পাবে, বছরের শেষে সুদ পাবে সমান সমান। দেখো প্রথমে আমাদের এখানে যেটা প্রথম মাসের যেটা যে সুদ বের করি সেটা কত হবে দেখো, এই যে আমাদের আসলটা হচ্ছে 1000 টাকা, যেটা আসলটা হচ্ছে 1000 টাকা, এবং সময়টা দেখো এই যে 1 মাস, তাই না? আচ্ছা, প্রথম মাসের ক্ষেত্রে সময়টা এই যে 1 মাস, সেটা কত হবে দেখো, প্রথমে যেটা আসল দিবে 1000 টাকাটা প্রথম মাসের ক্ষেত্রে, তার কিন্তু 12 মাস টাকাটা সময়, মানে 12 মাসের ক্ষেত্রে টোটাল সে সময়টা পাবে। তাহলে এই যে 1 মাস যেটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের যেটা আসবে, ঠিক আছে, সরলটা এই যে 12কে আমরা দেখো 12কে 12 দিয়ে ভাগ করব, তাই না? সময়টা 12 মাস, আর তাকে বছর করতে গেলে আমরা 12 দিয়ে ভাগ করছি। প্রথম সময় প্রথম মাসে যেটা হবে, টোটাল তো আমাদের 12 মাসের ক্ষেত্রে সুদটা নিবে বছরের শেষে। তাহলে 12 মাস আমাদের থাকছে এই টাকাটা, 1000 টাকাটা। তাহলে 12 মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করব, এই যে সময় এটা। আর সুদের হার কত বলেছে, সুদের হারটা বলেছে 7%। 7% বলতে 7/100। ওকে, এটা হচ্ছে প্রথম মাসের ক্ষেত্রে। তারপরে দ্বিতীয় মাসের ক্ষেত্রে পাবা 1000 গুণিত, তখন দেখো তখন কিন্তু দ্বিতীয় মাস 1 মাস বাদ চলে গেল, তাহলে 12 মাস থেকে 1 মাস চলে গেলে 11 মাস। তাহলে 11 মাসকে আবার 12 দিয়ে ভাগ করব, সময়টাকে বছর করতে হবে। আর এই যে আমাদের 7% বলতে 7/100। এভাবে করে কিন্তু আমাদের চলতে থাকবে। চলার পর শেষে দেখবা, শেষে যদি আমি বলি একদম বছরের শেষে যে মাসটা আছে, শেষ বছরের শেষ, তাই না, যেটা 12 মাসের ক্ষেত্রে, সেটা হবে 1000 ইন্টু, তখন এখানে কিন্তু 1 মাস থাকবে শেষে, তাই না? এই যে 12, 11, 10 করতে করতে শেষে 1 মাস, সেই 1 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করব, আজকে আমরা বছর করব, আর এটা 7/100। তাহলে এই যে আমাদের সুদটা দাঁড়াবে, অতএব সুদ সমান সমান পাবো। এখানে দেখো হাজারটা আমাদের দেখো কমন আসবে, সব জায়গায় 1000 আছে। আর 1000 ইন্টু, দেখো এখানে এই যে 1/12, এই যে 1/12টাও কমন পাবা, আর 7/100, 7/100টা আমরা কমন নিতে পারবো। ঠিক আছে, প্রত্যেক জায়গা থেকে 1000টা আছে, 1/12টা নিচে 12টা পাবা, আর 7/100টা সব জায়গায় আছে। আর রয়ে যাবে এখানে দেখো 12, তারপরে রয়ে যাবে এখানে 11। এইভাবে চলতে চলতে শেষে আমাদের রয়ে যাবে কত, এই যে একটা রয়ে যাবে এখানে, এত টাকা পাবে বছরের শেষে সুদ। তাহলে এই সরলটা আমরা করবো এখানে। এখানে দুটো শূন্য কেটে দিলাম, তার উপরে 10, 7, আর নিচে কিন্তু আমাদের 12। আর এখানে দেখো 1 থেকে 12 আছে, তাহলে 1 থেকে 12টি স্বাভাবিক সংখ্যার যোগফল। এই সূত্রটা মনে রাখবা, 12 ইন্টু 12 প্লাস 1/2। মানে সূত্রটা হচ্ছে এইভাবে যে 1 প্লাস 2 প্লাস
ডট ডট করতে আমাদের এন অবধি যদি হয় তা স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্রটা হয় এন ইন্টু এন প্লাস 1/2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র। এখানে এন বলতে 12 আছে, দেখো, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1/2। আচ্ছা, এই 12 কেটে দাও, আর এই 2 দিয়ে 2 পাচ্ছে 10, তাহলে এদিকে 7 পাচ্ছে 35, আর এখানে আমাদের হয়ে যাবে 12 আর 1 যোগ করে 13। 35 আর 13 রয়ে গেল, 35 13 গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 455 পেয়ে যাবা। তাহলে আমাদের এত টাকা সুদ আসবে 455 টাকা। বইতে শুধু 70 টাকা দেওয়া আছে, 70 টাকা কিন্তু আসবে না বছরের শেষে, তাই তো? আমাদের যেটা সুদ পাবো আমরা এই ক্ষেত্রে সেটা হবে 455 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। পরে আমরা চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্নে। দেখো, এখানে 4-এর 3 প্রশ্ন বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জে এর দৈর্ঘ্য 16 সেমি ও 12 সেমি। যে দুটি, মানে এখানে বলছে যে দুটি যদি কেন্দ্রের একই দিকে থাকে, কেন্দ্রের একই দিকে আছে, এখানে মনে রাখবা, ঠিক আছে? কেন্দ্রের একই দিকেও থাকতে পারে, কেন্দ্রের বিপরীত দিকেও থাকতে পারে, এখানে দুইভাবেও প্রশ্নটা দিতে পারে। এখানে কেন্দ্রের একই দিকে থাকে তবে তাদের দূরত্ব কত? তো দেখো, এখানে আমি একটা বৃত্তের ছবি তৈরি করে দেব। তাহলে এখানে ধরো আমি কেন্দ্র নিলাম, ও বিন্দু কেন্দ্র, আর দুটি সমান্তরাল যে কেন্দ্রের একই পাশে অবস্থান করছে। এটা আমাদের বড় যে, আর এটা আমাদের ছোট যে। এই যে দেখো, তাহলে এটার নাম আমি বড় যেটা এবি নাম দিলাম, আর এটা আমি সিডি নামটা দিলাম। তাহলে এখানে আমাদের কেন্দ্র। তাহলে এইভাবে আমি এখান থেকে দেখো এই যে দূরত্ব নিলাম, লম্ব দূরত্ব এগুলো, এটা আমি নাম দিলাম এখানে পি, আর এখানে নাম দিয়ে দিলাম আমি কিউ। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব যেটা বের করতে বলেছি, পি কিউর মান এখানে বের করতে হবে। ওকে, পি কিউ কত, এই পি কিউর মান বের করতে হবে। আমাদের ব্যাসার্ধ যেটা, এই যে ও এ, আমি ও এটা যোগ করবো, ও এ, ও এ দেওয়া আছে 10 সেমি, ও এ আর ও সি আমি যোগ করে দিই। এই যে এখানে ও এ সমান সমান ও সি হবে একই বৃত্তের ব্যাসার্ধ, যেটা 10 সেমি আমাদের বলেছে। আচ্ছা, এ বি বড় যে এটি দৈর্ঘ্য আমি 16 সেমি এই যে নেব। তাহলে এ বি যদি 16 সেমি হয় তা তোমরা এ পি পেয়ে যাবা কত, 8 সেমি পেয়ে যাবা। এই যে এ বির অর্ধেক এপি পাবা, এটা আমি অনেকবার বলেছি তোমাদের, নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, এখানে সিডিটা ছোট যে যেটা 12 সেমি আছে, তাহলে এখানে সিকিউ পেয়ে যাবা, সিকিউ কত পেয়ে যাবা, 6 সেমি পেয়ে যাবা, তাই না? তাহলে এখানে দেখো, আমরা প্রথমে এই যে এ ও পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওপিটা কিন্তু পেয়ে যাব। তাই এখানে অতিভুজটা হবে ও এ স্কোয়ার। ঠিক আছে, এই প্রশ্নটা আগে করেছি আমি, আগে একবার ছাড়া দুবারও হয়েছে, কয়েকবার হয়েছে প্রশ্নটা। চলো আবার করাচ্ছি তোমাদের, রিপিট এসেছে অঙ্কটা। ও এ স্কোয়ার সমান এটা হচ্ছে ভূমি নিয়ে নাও এপি স্কোয়ার আর প্লাস ওপি স্কোয়ার। দেখো, এখান থেকে ওপির মানটা পাবা, ওই এপিতে দেওয়াই আছে। ওই হচ্ছে আমাদের 10, 10-এর স্কোয়ার, এপি আমরা পেয়েছি 8, 8-এর স্কোয়ার, আর ওপি স্কোয়ার। ঠিক আছে, এখানে যেটা বললাম তোমাদের, এ বি 16 সেমি হলে এপিটা 8 সেমি হবে, কারণ এই যে আমাদের যে ব্যাসটা আছে এটা যে নয় এইরূপ কোনো ব্যাসের উপর, সরি এটা যে আছে, মানে এই যে আমাদের যেটা ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরণ লেখা আছে ওপিটা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এপিটা এবির অর্ধেক হবে, তাই না? তাই জন্য আমরা এই যে এবির অর্ধেক করে এপিটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে ওপির মানটা দেখো, এটা তো 100 পাবা, এটা 64 প্লাস ওপি স্কোয়ার, ওপি স্কোয়ারটা পেয়ে যাবে, এটা বিয়োগ হবে এদিকে, এটা 36 পেয়ে যাবা। তাহলে ওপিটা পেয়ে যাবে তোমরা 6 পেয়ে যাবা। তাহলে একইভাবে এই সিওপি সমকোণী ত্রিভুজ থেকে যে বের করতে চাও, তাহলে এখানে ওসি স্কোয়ার, সিকিউ স্কোয়ার, আর এদিকে হয়ে যাবে আমাদের প্লাস ও কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা আছে লম্বটা ও কিউ স্কোয়ার। তো এটাও হচ্ছে আমাদের 10-এর স্কোয়ার, আর সিকিউ হচ্ছে 6-এর স্কোয়ার, আর ও কিউ এটা মান বের হবে আমাদের, এটা 136 ও কিউ স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার পাবা, 100 থেকে 36 বিয়োগ করে 64 পেয়ে যাবা। তাহলে এখানে ও কিউর মানটা পেয়ে যাবা 8 পেয়ে যাবা, তাই তো? এটা বিয়োগ করে 64 পাবা, আর ও কিউটা 8। তাহলে দেখো, আমরা ওপিটা কিন্তু আমরা কত পেয়েছি,
ওপিটা আমরা 6 পেলাম, আর ও কিউটা আমাদের যে ও কিউটা আমরা 8 সেমি পেয়েছি। তাহলে এখানে পি কিউ তো বের করতে হবে, আমাদের বের করতে হবে পি কিউ। ও কিউ থেকে আমরা যদি ওপিটা বাদ দিয়ে দিই তাহলে পি কিউ পাবো। ও কিউ হচ্ছে 8, তাই তো। আর ওপিটা আমরা পেয়েছি 6, তাহলে এটা বিয়োগ করে কত পাবো আমরা? বিয়োগ করে আমরা 2 পেয়ে যাবো। 2 সেমি হবে আমাদের অ্যান্সারটা। ওকে, এই যে দেখো, এই যে দুটির মধ্যে দূরত্ব পি কিউ 2 সেমি, এটাই আমাদের অ্যান্সার। চলে এসো 4 নম্বর প্রশ্নে। এখানে 4 নম্বরটা বলছে কোনো শহরে জনসংখ্যা প্রতি বছর 2% বৃদ্ধি পায়। বর্তমানে ওই শহরে জনসংখ্যা পি হলে n বছর আগে জনসংখ্যা কত ছিল? এরকম প্রশ্ন অনেকবার হয়েছে, দেখো তো করিয়ে দিচ্ছি তোমাদের। আমি n বছর পর জনসংখ্যাটাকে 1 জন ধরে নিলাম যে 1 জন ছিল। এখন n বছর আগে যদি 1 জন হয় তাহলে n বছর পর কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যাটা হবে x ইন্টু 1, এখানে বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস দিবা, আর বৃদ্ধি পায় 2%, তাহলে 2r/100 হবে। আর n বছর পর সময়টা n দিব। তাহলে n বছর পর যেটা দেখো বর্তমান জনসংখ্যা এই যে বলে দিয়েছে, তাহলে n বছর পর জনসংখ্যাটা তো p, তাই এর মানটাই আমাদের p হয়ে যাবে। এখান থেকে x এর মানটা যদি বের করে নিই, তো দেখো এটা p বাই, আচ্ছা এখানে কাটাকাটি করে এটা কিন্তু 50 পেয়ে যাবে তোমরা। p/1 প্লাস r/, এখানে 50 দাঁড়িয়ে যাবে, এটা r/50, আর পাওয়ারে আমাদের কত ছিল? n ছিল। তাহলে দেখো এখানে x এর মানটা পাবা। আচ্ছা এটা p রেখে দিলাম, আর এটা যদি উপরে নিয়ে যাই তাহলে 1 প্লাস r/50, তাহলে এটা উপরে নিয়ে গেলে পাওয়ারটা না মাইনাস করে দিবা। দেখো তাহলে x বছর আগে যে জনসংখ্যা ছিল এতজন, আমাদের যে অ্যান্সারটা, এটাই আমাদের অ্যান্সার। তোমার অ্যান্সারটা দেখবা সেখানে শুধু n দিয়েছে, মাইনাসটা দেয়নি, এখানে কিন্তু -n হবে। তোমরা একটা দেখে নিবা, অ্যান্সারটা ঠিক করে নিবা। পরে আমরা চলে আসবো 4-এর 5 নম্বর প্রশ্নে। দেখো প্রশ্নটা এখানে বলছে একটি বৃত্তের দুটি যে এ বি ও সি ডি কে, হ্যাঁ দুটি যে এ বি ও সি ডি কে বর্ধিত করলে, মানে দুটি যে কে বর্ধিত করলে তারা বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। আর এখানে কোণ বিসিডি 28 ডিগ্রি আছে, কোণ এইসি 38 ডিগ্রি আছে। এডি ও বিসি পরস্পর এক্স বিন্দুতে ছেদ করলে কোণ এ এক্স বি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা চলো আমরা ছবিটা তৈরি করব, তারপরে আরও প্রশ্নটা ভালো করে বুঝবো। ওকে, তাহলে প্রথমে তো আমরা একটি বৃত্তের ছবি তৈরি করব। এই যে আমাদের একটি বৃত্ত, এখানে এ বি আর সিডি দুটি যে আছে, যাদের বর্ধিত করতে হবে। আমি এখানে এইভাবে একটি এ বি যে দেখাচ্ছি, আর এদিকে আমরা সিডি যে, এই দেখো এই যেটার নাম এ বি দিলাম, এ বি, আর একে আমি সিডি নাম দিলাম। যে এ বি আর সিডিকে বর্ধিত করা হয়েছে যারা ই বিন্দুতে ছেদ করবে, যেটা প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এখানে আবার বলেছে যে এই যে এডি আর বিসি পরস্পর, দেখো এডি যোগ করেছে আর বিসি, তাহলে আমরা এখানে বিসিটা যোগ করে দিই, বিসি আর এডিকে যোগ করব। এই যে আমাদের এডি পরস্পর এখানে যে বিন্দুটা আছে এক্স বিন্দুতে ছেদ করে, যেটা বলেছে প্রশ্নে। তারপর এখানে কোণ যে বলেছে কোণ বিসিডি, বিসিডি মানে এই কোণটা আমাদের বলেছে 28 ডিগ্রি। আরেকটা কোণ বলেছে কোণ এইসি, এইসি মানে এই কোণটা আমাদের বলে দিয়েছে 38 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের কার মান বের করতে বলেছে? কোণ এ এক্স বি মানে এই কোণের মানটা বের করতে হবে। ওকে, দেখো আমরা কি করি এই কোণের মানটা বের করব। প্রথমে তো লক্ষ্য করো এই যে বিডি যে চাপটা আছে, এই চাপের উপর অবস্থিত যে বৃত্তস্থ কোণ বিসিডি, মানে এই যে বিসিডি বৃত্তস্থ কোণটা সমান সমান হয়ে যাবে এই কোণের সঙ্গে। কোণ, এই কোণটাকে আমরা বলবো বিএডি, ঠিক আছে, হ্যাঁ বিএডি বলি, বিএডি। তাহলে বিসিডি আছে 28 ডিগ্রি, তাহলে বিএডিটা হয়ে যাবে আমাদের 28 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাবো? আমরা 28 ডিগ্রি পেয়ে যাবো। তোমরা জানো একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়, একই বৃত্তের চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাই এই 28 ডিগ্রি হলে এই কোণটা আমাদের 28 ডিগ্রি পাওয়া যাবে। আচ্ছা এখন আমরা
এডিই মানে এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো। এই যে এডিই ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো না ত্রিভুজের ধর্ম থেকে। তাহলে আমরা বের করব কোণ এডিই, ঠিক আছে? তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি থেকে, যে দুটো কোণ জানা আছে ত্রিভুজের, 28 ডিগ্রি আর এদিকে 38 ডিগ্রি, 180 ডিগ্রি, এই দুটো কোণকে যোগ করলে পেয়ে যাবা 66 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 66 ডিগ্রি বিয়োগ করবা, তোমরা পাবা 114 ডিগ্রি। তো দেখো এই কোণটা কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 114 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো সি, আমরা যদি দেখি সিটা সরলরেখাংশ, তাহলে আমরা এদিকার কোণটা মানে এডিসি কোণটা পাবো আমরা। এডিসি কোণটা দেখো, এডিসি কোণটা কত হবে, মানে সি সরলরেখাংশ সরল কোণ, মানে 180 ডিগ্রি থেকে এদিকার যে আছে 114 ডিগ্রি, 114 ডিগ্রি কোণটা বিয়োগ করো, তাই এদিকার কোণটা এডিসি কোণটা পাবা। এটা বিয়োগ করে তোমরা পাবা এখানে, মানে 180 থেকে 114 ডিগ্রি বিয়োগ করলে তোমরা এই যে 66 ডিগ্রি ফিরে আসবে। এই কোণটা কিন্তু আমাদের 66 ডিগ্রি হয়ে যাবে, এটা আমাদের 66 ডিগ্রি। এবার লক্ষ্য করো, এখানে আমরা ত্রিভুজটা যদি নিই, এই যে ত্রিভুজ আমি দেখাচ্ছি, সিএক্সডি থেকে, এই ত্রিভুজ থেকে দেখো দুটো কোণ জানা হয়ে গেছে, তাহলে 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাব। আমরা এখানে বের করবো সিএক্সডি কোণটা পেয়ে যাব ত্রিভুজের ধর্ম থেকে। 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিব, মানে 66 ডিগ্রি আর এদিকে 28 ডিগ্রি, এই যে 28 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে 180 ডিগ্রি আর এই দুটো কোণকে যদি যোগ করা যায়, 66 আর 28, তোমরা পেয়ে যাবা 94 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 94 ডিগ্রি বিয়োগ করবা, সেটা পাবা তোমরা 86 ডিগ্রি। ওকে, এবার দেখো এই কোণটা আমরা 86 ডিগ্রি পেয়ে গেলাম। এই কোণটা বিপরীত কোণ, তাহলে এটা যদি 86 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 86 ডিগ্রি হবে। তাহলে এই কোণটায় দাঁড়িয়ে যাবে আমাদের কোন কোণ, যে কোণটা বের করতে বলেছিল, এএক্সবি কোণটা, এএক্সবি। তাহলে এএক্সবির মানটা যেটা আমরা বের করলাম, এই যে 86 ডিগ্রি। ওকে, আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। যে কোণের মানটা বের করতে বলেছিল কোণ এএক্সবি, আমরা কত পেয়ে গেলাম, 86 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো 4-এর 6 নম্বর প্রশ্ন। দেখো এখানে এই যে আমাদের একটি মিশ্র দ্বিঘাত করণী আছে, হ্যাঁ, এর একটি করণী নিরসক উৎপাদক বের করতে বলেছে। দেখো করণী নিরসক উৎপাদক, দেখো আমাদের আছে 1 প্লাস √2 প্লাস √3। আচ্ছা, এর করণী নিরসক উৎপাদক পেতে গেলে আমাদের এর সঙ্গে এমন একটা করণী গুণ করব যেন সেটা মূল সংখ্যা চলে আসে। তাহলে আমরা যদি এর সঙ্গে গুণ করতে চাই 1 প্লাস √2 মাইনাস √3, এটা আমরা যদি গুণ করি, দেখি আমার কত বের হয় আমাদের, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা একটা কাজ করি, এটা 1 প্লাস √2কে আমি এ বানাবো, এটা আমি বি বানাবো। তাহলে এখানে আমাদের এটা এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমাদের সূত্রটা দাঁড়িয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2a বি, বি হচ্ছে √2 প্লাস বি স্কোয়ার √2 স্কোয়ার, আর এখানে √3 স্কোয়ার, এটা 3 পেয়ে যাবা, এটা 1 পাবা, এটা 2√2 পেয়ে যাবা, আর এটা √2 স্কোয়ার, এটা 2 হয়ে যাবে, -3। 2 আর 1 দেখো, এটা তো 3, আর এদিকে -3 কেটে যাবে, তা আমরা পেয়ে যাবো 2√2। তাহলে দেখো আমরা এর সঙ্গে গুণ করলাম, কিন্তু আমরা কি মূল সংখ্যা পেলাম না। তাহলে দেখো, যদি আমাদের এর সঙ্গে যদি এটা থাকতো, এর সঙ্গে যদি এই গুণটা থাকতো, ঠিক আছে, মানে আমাদের যেটা দরকার, যে মানে মূলের সংখ্যা এটা কখন পাবো, যদি আরও যদি একটা √2 থাকে, মানে 1 প্লাস √2 প্লাস √3, ঠিক আছে, এর সঙ্গে গুণ করতে হবে। ধরো এটাই যদি আমি গুণ করে দিই 2√2, এটা কি, এটা গুণ করে দেবো, প্লাস এটা রাখতে হবে 1 প্লাস √2 মাইনাস √3, তাই না? এটা গুণ করলাম, তো এটা চলে আসলো, মূলের সঙ্গে আসলো না। তাহলে এর সঙ্গে যদি এটাই গুণ করি, তাহলে মূলের সঙ্গে চলে আসবে না, ঠিক আছে? এটাও রাখতে পারো বা এটাও রাখতে পারো, যে দুইটা নিলে আমরা √2 রাখলাম। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল, দেখো এই যে 2√2 1 প্লাস √2 মাইনাস √3, এটাও রাখতে পারো বা 2টা নাও রাখতে পারো, তোমরা যদি এভাবে রেখে দাও √2 দিয়ে 1 প্লাস √2 মাইনাস √3, এটাও হবে। তোমাদের বইতে এটা অ্যান্সারটা আছে,
যাই হোক, মানে এর সঙ্গে √2 গুণ করলে মূল সংখ্যা, আর 2√2 গুণ করলেও মূল সংখ্যা পাবো, তাই না? এই যে আমাদের দেখো, এই যে 2√2 গুণিত যে √2 গুণ করে দাও, তাহলে 2 গুণিত √2 2 হয়ে যাবে, এটা 4, তাই তো? মূলের সংখ্যা পাওয়া যাচ্ছে। বা 2√2 গুণ করলেও এখানে দেখবো 8 চলে আসবে, তাহলে 4টা মূলের সংখ্যা, 8টা মূলের সংখ্যা, তাহলে অ্যান্সার তোমরা এটাও দিতে পারো, এটাও দিতে পারো, ঠিক আছে? যেটা রাখতে পারো। তাহলে যেহেতু বইতে এটা অ্যান্সার রেখেছে, কোনো অসুবিধা নাই, তোমরা যে কোনো একটা অ্যান্সার তোমরা রেখে দিতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো, এই যে আমাদের বলেছিল এত এর একটি করণীয় উৎপাদক, তোমরা অ্যান্সার লিখে দেবা এটা বা এটা, যে কোনো একটা। পরে আমরা চলে আসবো 4-এর 7 নম্বরে। তবে এখানে প্রশ্নটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চঙাকৃতি কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি, এর একটি সমতল প্রান্ত থেকে 8 সেমি ব্যাসার্ধের ও h/2 সেমি উচ্চতার একটি শঙ্কু আকৃতির টুকরো কেটে নেওয়া হলো। অবশিষ্ট ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? খুব একটা ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। চলো ছবিটা তৈরি করি আগে, তারপরে তোমাদের ভালো করে বোঝাই প্রশ্নটা কি বলছে। এখানে আমাদের আগে একটা কি দেওয়া আছে, চঙাকৃতি কাঠের দণ্ড। তবে আমি চঙাকৃতি কাঠের দণ্ডটা আমি এভাবে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের গ্লাস আকৃতি, যেটা চঙাকৃতি, কাঠের দণ্ড আছে এটা। তাহলে এই দণ্ড থেকে দেখো, আচ্ছা এখানে আমি ব্যাস দিয়ে দিলাম এটা। তাহলে এই দণ্ড থেকে একটি কি কাটবে, একটি শঙ্কু কেটে নিবে, ঠিক আছে? একটি সমতল থেকে, মানে দুটি সমতল আছে, এইদিকে একটি সমতল আর এইদিকে একটি সমতল। তাহলে আমি এই সমতল থেকে একটা শঙ্কু কাটবো। তারপর এখানে আমি শীর্ষবিন্দু দিলাম শঙ্কুর। এই যে আমাদের দেখো শঙ্কুটা তৈরি হয়েছে। এইভাবে শঙ্কুর লম্ব উচ্চতা, এটা এ বি নামগুলো আমি দিই, এটা ও নাম দিয়ে দিলাম। এখানে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর চোঙের ভূমির ব্যাসার্ধ একই হবে এখানে, যেটা আর সেমি বলেই দিয়েছে প্রশ্নে। শঙ্কুর উচ্চতা যেটা এইচ বলেছে, আর এখানে চোঙের উচ্চতা এইচ, তার শঙ্কুর উচ্চতা এটা যদি আমি এটা সি নাম দিয়ে দিই, তাহলে যে ওসিটা যেটা হবে h/2 বলেছে এটা, তাই না? ওসিটা। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এখানে কি পেয়ে যাব। দেখো এখানে আমাদের যেটা বের করতে বলেছে, মানে এই শঙ্কুটা এই আকৃতিতে যে কেটে নেয়, এখান থেকে কেটে বাদ দিয়ে দিল, তাহলে সমগ্র তল, সেই যে চমাকৃতির দণ্ডটা থাকবে তার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই যে চারপাশের পার্শ্বতলটা, এই তলটা, আর এই যে দেখো শঙ্কুটা, মানে শঙ্কুটা কেটে নেওয়ার পর যে শঙ্কু আকৃতির যে এখানে তলটা থাকবে, এই তলের ক্ষেত্রফল, মানে এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটাই থাকবে, এই তলটা, ভিতরের তলটা কেটে নিলে পরে। তাহলে আমাদের দেখো যেটা অ্যান্সারটা হবে, তোমাদের যদি আমি এখানে একবারে বলি কত আসবে, দেখো এখানে তির্যক উচ্চতা দেওয়া নাই। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে গেলে শঙ্কুর তির্যক উচ্চতা যেটা আমরা জানি এল, এটা এল ধরে নিলাম। তাহলে দেখো শঙ্কুর এই যে আমাদের ছবিটা তৈরি হবে, এটা হবে 90 ডিগ্রি বিওসি কোণ। এই যে বিওসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তাই এটা অতিভুজ এলটা, তাহলে অতিভুজ স্কোয়ার, এই যে তির্যক উচ্চতা তার বর্গ, এই যে ভূমির স্কোয়ার, আর এই যে উচ্চতা, এই লম্ব উচ্চতা শঙ্কুর। আমাদের তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং লম্ব উচ্চতা, এই শঙ্কুর এই শঙ্কুর এদেরকে নিয়ে আমাদের যে সূত্রটা আছে, সেই সূত্রটা এভাবে আমি অনেকবার দেখিয়েছি তোমাদের। এখান থেকে তোমরা এল এর মানটা পেয়ে যাবা √ওভার দিয়ে, এটা r² প্লাস এটা h²/4, এটা পাবা তির্যক উচ্চতা। তো এটা যেহেতু শঙ্কুর তির্যক উচ্চতা হয়, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, পার্শ্বতল বলতে এই যে তলটা, তাই না? এই যে তলটা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে আমাদের পাই আর এল, এল হচ্ছে আমাদের এটা, এই যে r² h²/4। তাহলে শঙ্কুর পার্শ্বতলটা, শঙ্কুটা কেটে নেওয়ার পর যে তলটা ফাঁকা থাকবে এখানে না, তারই পার্শ্বতলটাই হবে আমাদের এটা ক্ষেত্রফলটা। আর একটি তল উপরের তলটা, ঠিক আছে, এই যে আমাদের উপরের তলটা, এখানে আমাদের ব্যাসার্ধ কিন্তু আর আছে, তাই এই তলের ক্ষেত্রফল আমরা জানি এটা পাই r² হবে, এটা বৃত্তাকার আছে। আর শঙ্কুর যে এবার চোঙের যে পার্শ্বতল, চোঙের পার্শ্বতল ক্ষেত্রফল আমরা জানি, গ্লাসে আকৃতির যে পার্শ্বতলটা, সেটা হয় 2 পাই আর এইচ, ঠিক
ঠিক আছে, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এটা হবে চঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই যে শঙ্কুর যে পার্শ্বতলটা নিয়েই তো হবে সেই চঙাকৃতির দণ্ডের অবশিষ্ট, মানে শঙ্কুটি কেটে নেওয়ার পর অবশিষ্ট তলের, তাই না, সমগ্র তলের ক্ষেত্রফল হবে। আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে তোমাদের বলে দেবো, যে অবশিষ্ট ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হবে, দেখো এই তলটা যদি আমরা নিই তাহলে পাই আর স্কোয়ার, ঠিক আছে, এই যে সমতলটা দণ্ডের, চঙাকৃতি দণ্ডের, তার সঙ্গে হবে এই চঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা 2 পাই আর এইচ প্লাস, আর এই যে শঙ্কু যে অংশটা কেটে নিয়ে বাদ দিয়ে দিয়েছে এর যে পার্শ্বতলটা ছিল যেটা আমাদের, এই যে পাই আর এল, এল হচ্ছে আমাদের এটা, এই যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 4, তাই তো। আমাদের এল তো দেওয়া নাই, তাই এল মানটা আমাদের বের করে নিতে হবে, যেটা আমরা বের করে নিয়েছি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। যেহেতু এককের সেমিটা আছে তাহলে এখানে তোমরা লিখতে পারবা বর্গ সেমি, বর্গ সেমি, তাহলে কিন্তু অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে এটা আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন চলে যাবো আমরা পরের পেজে, 434 পেজে চলে এসো, আমরা 4 নম্বরটা করাবো। দেখে নেব 4 নম্বর না, সরি, এটা 8 নম্বর প্রশ্নটা আছে, 8 নম্বরটা, 8 কি বলছে প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং বক্রতলের ক্ষেত্রফল পাই এস স্কোয়ার, ঠিক আছে, সেমি স্কোয়ার, যেহেতু বর্গ সেমি হবে স্কোয়ার দিয়ে দিয়েছি, এখানে বর্গ সেমি বোঝানো হয়েছে, হলে শঙ্কুটির উচ্চতা বের করতে বলেছে। আচ্ছা, এখানে শঙ্কু আছে, চলো আমি শঙ্কুর ছবিটা তোমাদের এভাবে দেখিয়ে দেবো। যাই হোক, একটা শঙ্কুর ছবি আমি একটা তৈরি করলাম, ছবিটা একটু খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা আমি বি বিন্দু নিলাম, তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি পাবা। এখানে শীর্ষকোণটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে, তাই না, তাহলে আমাদের এই কোণটা হয়ে যাবে কিন্তু 30 ডিগ্রি, মানে যে লম্ব উচ্চতা সমদ্বিখণ্ড হয়ে যাবে শীর্ষকোণের, ওকে, ও বিটা, তাহলে এই কোণটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে এই যে লম্ব উচ্চতা যেটা এইচ নিয়ে নিলাম, আর ভূমির ব্যাসার্ধ আমি এখানে ও এটা আর ধরে নিলাম, আর তির্যক উচ্চতা এল ধরে নিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা সমকোণী ত্রিভুজ আমরা এটা এ ও বি, এই সমকোণী ত্রিভুজ এত থেকে আমরা যদি দেখাই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ও বিটা ভূমি, ঠিক আছে, ও বিটা ভূমি আর এ বিটা অতিভুজ আর ও এটা হবে লম্ব। তাহলে এই কোণের সাপেক্ষে আমি দেখাবো এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ দেখাচ্ছি। এই দেখো, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, যেটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তা লম্বটা এখানে আমাদের কি হবে, লম্বটা হবে আমাদের ওএ, লম্বটা ওএ আর অতিভুজটা হচ্ছে এ বি। সাইন 30 ডিগ্রি মান 1/2, ওএটা হচ্ছে ব্যাসার্ধ আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা এল আমরা ধরেছি 1/2। তাহলে এখান থেকে যদি আমরা বলি এল এর মানটা, সেটা 2r চলে আসবে আমাদের। আচ্ছা, তির্যক উচ্চতা আমরা 2r পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে এই যে বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যেটা আমরা জানি পার্শ্বতল, সেটা পাই আর এল, এই ক্ষেত্রফলটাই বলে দিয়েছে পাই এস স্কোয়ার। তাহলে এখানে আমরা কাজ করি, এল এর মান তো আমাদের জানা হয়ে গেছে 2r, পাই আর এল এর জায়গায় আমি বসিয়ে দেবো 2r, এখানে পাই এস স্কোয়ার, পাই আমি কেটে দিলাম, তাহলে এখানে 2r স্কোয়ার সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এস স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার সমান সমান, তাহলে এখানে হবে আমাদের এস স্কোয়ার বাই 2, এখানে যদি আর এর মানটা বের করো তাহলে এটা এক্স বাই √2 হয়ে যাবে, এটা, তাই না, বর্গমূল করলে পরে, তাহলে আর এর মান এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে এল সমান সমান যেটা আমাদের দেওয়া ছিল, এল সমান সমান কত দেওয়া ছিল, এই যে 2 ইন্টু আর হচ্ছে আমাদের এক্স বাই √2। এটাকে যে একটু সরল করে নিই, এখানে হর কনভেনশন করবা,
ঠিক আছে, এটা কোঅর্ডিনেশন করে তোমরা পেয়ে যাবা। এই যে এখানে আমি √2 দিয়ে গুণ করে দিলাম, যে √2 গুণিত √2, 2x গুণিত √2, আর এটা √2 পেয়ে যাবা, 2 কেটে যাবে। তা দেখো এই জায়গাটা তোমরা পেয়ে যাবা সমান সমান এই যে √2x পেয়ে যাবা। ওকে, এটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা এল এর মানটা, √2x। আচ্ছা, এখন যেটা আমরা জানি, আমরা শঙ্কুর ক্ষেত্রে কি জানি, যে আমাদের এই যে তির্যক উচ্চতা স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার, এই যে সমকোণী ত্রিভুজ এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করি, তাহলে এইচ স্কোয়ার সমান সমান হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসাই। দেখো এল এর মান আমরা পেয়েছি, আর এর মান পেয়েছি। এল এর মানটা হচ্ছে √2x তার হোল স্কোয়ার, আর এর মানটা হচ্ছে x/√2 তার হোল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানটা পাবা, এখানে যদি বর্গটা ভাঙাও, এটা 2s² হয়ে যাবে, এটা s²/2 হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার সমান পেয়ে যাবা, ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এটা 4s² মাইনাস s²। তাহলে এইচ স্কোয়ার সমান এখানে পাবা 3s²/2 পেয়ে যাবা। তাহলে এইচ এর মানটা কত পাবা যদি বর্গমূল করো, তাহলে এখানে এটা √3 পাবা। ওকে, এটা এক্স, আর এখানে √2 পেয়ে যাবা। তাহলে √3x ইন্টু √2, আমাদের যেখানে বের করতে বলেছিল এই শঙ্কুটির উচ্চতা এইচ এর মানটা। দেখো শঙ্কুটির উচ্চতা কিন্তু আমরা পাচ্ছি, এটা কিন্তু √3 আছে, √3x/√2 আছে। তোমাদের অ্যান্সারটা শুধু √3x লিখেছে, √2টা দেয়নি, এখানে কিন্তু √2 আসছে আমাদের, /√2, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, চলে আসবো 9 নম্বর প্রশ্নে, 4-এর 9 নম্বরটা। এখানে বলছে একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি যে পরস্পর বৃত্তের মধ্যে পি বিন্দুতে ছেদ করে এপি = 6 সেমি, বিপি = 4 সেমি, সিপি = 3 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চল ছবিটা তৈরি করি। আমাদের একটি বৃত্ত আছে, এখানে দুটি যে, একটা যে আমি নিলাম, যেটাকে ধরে এ বি নিলাম, আর একটি যে আছে সিডি, এই যে আমাদের সিডি যে, আচ্ছা আমাদের সিডি যে, যারা পরস্পর দেখো বৃত্তের মধ্যে বলেছে পি বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এখানে মানগুলো দেখো এপি, আচ্ছা এপিটা আমাদের দেওয়া আছে 6 সেমি, বিপিটা আছে আবার 4 সেমি, আর সিপি দেওয়া আছে, সিপিটাও দেওয়া আছে 3 সেমি। তাহলে সিডির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তো দেখো সিডির দৈর্ঘ্য পাওয়ার আগে আমরা প্রথমে এই যে ডিপি, এই ডিপির দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো। কিভাবে? দেখো আমাদের একটা এখানে জানতে হবে যেটা সূত্র, যে ছেদক, এই যে আমরা ছেদ করেছি, যে ছেদক উপপাদ্য অনুযায়ী, ঠিক আছে, যে ছেদক যেগুলো, এই যে দুটি ছেদ করেছে না, তাই যে ছেদক উপপাদ্য অনুযায়ী আমরা যে সূত্রটা হবে সেটা হবে এপি গুণিত বিপি। এই যে এপি গুণিত বিপি সমান সমান হয়ে যাবে সিপি গুণিত ডিপি, সিপি গুণিত ডিপি। এই যে দেখো, যে ছেদক উপপাদ্য অনুযায়ী আমরা এটা পেয়ে যাবো, এটা মনে রাখবে তোমরা। এখানে মানগুলো বসাও, এপি 6, বিপি 4, সিপিটা 3, তা দেখো আমরা ডিপি পেয়ে যাব 3 2 6, এটা কাটাকাটি করতে পারবা। তাহলে ডিপিটা আমরা পাবো 4 2 8, দেখো আমরা পেয়ে যাব 8 সেমি। তাহলে এখান থেকে আমরা সিডি পেয়ে যাবো না, এই যে সিডিটা আছে, সিপি আর ডিপি যোগ করলে তো আমাদের সিডি, সিপি 3 সেমি আর ডিপিটা আমরা 8 সেমি বের করলাম, এটা যোগ করে তোমরা পেয়ে যাবে 11 সেমি। তাহলে 11 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, সিডি দৈর্ঘ্য তোমরা লিখে দেবো 11 সেমি। পরে আমরা চলে আসবো 4-এর 10 নম্বর প্রশ্নে। 4-এর 10 নম্বর। আচ্ছা, এখানে দেখো আমাদের এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, যেটা থিতা অপসারণ করতে বলেছে। মানে আমরা বলি যদি এক্স দিয়ে একটা সমীকরণ আছে, দেখো এ মানে এক্স সমান আছে এ sec থিতা প্লাস বি
ট্যান থিতা আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে আমি বর্গ করি উভয় পক্ষে। তাহলে আমাদের এদিকে বর্গ করতে হবে sec থিতা প্লাস বি ট্যান থিতা তার বর্গ। আচ্ছা, এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা ভাঙাবো। তাহলে এটা হবে আমাদের এ স্কোয়ার sec স্কোয়ার থিতা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিতা প্লাস 2ab। 2ab বলতে 2ab পাবো, আর sec থিতা আর ট্যান থিতা গুণ থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের এস স্কোয়ার মান। আর একটা আমাদের ওয়াই দিয়ে সমীকরণ আছে, এবং দিয়ে লিখি, মানে ওয়াই সমান সমান আছে ওয়াই দিয়ে সমীকরণ। এটা আছে বি sec থিতা প্লাস এ ট্যান থিতা আছে আমাদের। এখানে যদি আমরা বর্গ করে দিই ওই পক্ষে, তাহলে দেখো এখানে বি sec থিতা প্লাস এ ট্যান থিতা তার হোল স্কোয়ার। একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা ভেঙে দিই, এটা এইভাবে পেয়ে যাবা। এখানে 2ab দিয়ে sec থিতা আর ট্যান থিতা। ওকে, এটা আমরা ওয়াই স্কোয়ারের মান। তাহলে আমরা কী করবো, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করবো। এখন আমরা করছি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এস স্কোয়ার মানটা যদি লিখি এ স্কোয়ার sec স্কোয়ার থিতা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিতা প্লাস 2ab sec থিতা ট্যান থিতা। এবার ওয়াইয়ের মানটা মাইনাস দিয়ে পাবা, যেহেতু মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার মানটা মাইনাস দিয়ে লিখছি আমরা। দেখো মাইনাস বি স্কোয়ার sec স্কোয়ার থিতা মাইনাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিতা, এটা মাইনাস 2ab sec থিতা ট্যান থিতা। দেখো এইভাবে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো 2ab sec থিতা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে এই মানটা কিন্তু আমাদের একই মিলে গেছে, কেটে যাবে। এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, দেখো এখানে এই যে sec স্কোয়ার থিতা আমরা যদি কমন নিই, আমরা কমন নিতে পারবো। এই যে এখান থেকে আমরা এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে sec স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা আমরা পেয়ে যাবো। ওকে, এ স্কোয়ার কমন নিয়ে। আর এখান থেকে দেখো বি স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে প্লাস এক কাজ করি আমরা, এটা আমরা আচ্ছা যাই হোক, আমরা বি স্কোয়ার কমন নিয়ে এভাবে রাখছি, পরে ঘুরিয়ে নিচ্ছি ট্যান স্কোয়ার থিতা মাইনাস sec স্কোয়ার থিতা। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার এর মান তো 1, আর এখানে এটাকে মাইনাস করে মাইনাস বি স্কোয়ার এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আগে লিখছি sec স্কোয়ার থিতা, তারপর লিখলাম মাইনাস ট্যান স্কোয়ার থিতা। এটাকে যদি এটাকে এদিক মানে চেঞ্জ করো, তো একটা মাইনাস বের হবে, প্লাসটাকে মাইনাস করে দিয়েছি, তো এটা এ স্কোয়ার। আর এখানে দেখো এর মানটা কিন্তু আমরা জানি 1, আগের মতো করে। তাহলে আমরা দেখো অতএব দিয়ে এদিকে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 সঙ্গে গুণ হয়ে। দেখো আমাদের যে থিতা অপসারণ করতে বলেছিল, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 11 নম্বরটা, 4-11 নম্বর প্রশ্নে। দেখো মান নির্ণয় করতে বলেছি, এই যে রাশিটার। আচ্ছা, এখানে দেখো আমরা সাইন স্কোয়ার 41 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তারপরে দেখো প্লাস সাইন স্কোয়ার আছে 46 ডিগ্রি। দেখো 46 আর এইদিকে 44, 46-44 যোগ করলে তোমরা পাবা 90 ডিগ্রি। তাহলে আমি 46 ডিগ্রি জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, তাই তো? বিয়োগ করে 46 ডিগ্রি পেয়ে যাবো। একে আমি চেঞ্জ করে নিচ্ছি, একটু দেখা যাচ্ছে না, একটু নিচে করে খাতাটা দেখো। ওকে, মানে পুরো কোণের সূত্র ব্যবহার করছি আমরা, পুরো কোণের সূত্র ব্যবহার করব। তারপরে দেখো সাইন স্কোয়ার 47 ডিগ্রিকে লিখবো আমরা, সাইন স্কোয়ার 47 ডিগ্রি জায়গায় লিখবো 47, আর এদিকে 43 90 পাবা। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস
43 ডিগ্রি করলাম, এটা বিয়োগ করে 47 ডিগ্রি পেয়ে যাবা। তারপরে দেখো সাইন স্কোয়ার, তারপরে আছে 48 ডিগ্রি। তা দেখো 48-এর জায়গায় 48 আর এদিকে 42-এ তোমরা পেয়ে যাবা 90। তাহলে এখানে 90 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বিয়োগ করে 48 ডিগ্রি পাবা, তাই তো। আর একটা আছে আমাদের সাইন স্কোয়ার, এই যে 49, তাহলে 49 জায়গায় লিখবো 49 আর 41-এ তোমরা 90 ডিগ্রি পাবা। তাহলে এখানে আমরা করব 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 41 ডিগ্রি, দেখো এটা এই পার্টটা দেখো, এটা আমরা কি পাবো পুরো কোণের সূত্র ব্যবহার করে কস স্কোয়ার 41 ডিগ্রি, এটাকে এখানে লিখে দিলাম এর পাশে কস স্কোয়ার 41 ডিগ্রি করলাম। ওকে, এটাকে আমি এক জায়গায় করে দিলাম। আর তারপরটা আছে সাইন স্কোয়ার 42 ডিগ্রি, আর এর সঙ্গে আমি একে রাখছি, এটাকে এদিক থেকে রাখছি আমি। দেখো এটা পুরো কোণের সূত্র, এটা কস হয়ে যাবে সাইন 90 মানে থিতা কস থিতা, তাহলে এখানে পেয়ে যাবা কস স্কোয়ার 42 ডিগ্রি। তারপরে দেখো আরেকটা পাবা, এবার সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার 43 ডিগ্রি, এর সঙ্গে কাকে রাখবো, এই যে এটাকে রাখবো। তাহলে এটা হবে আমাদের কস স্কোয়ার 43 ডিগ্রি। ঠিক আছে, আরও আছে আমাদের আরেকজন, তাই না, আরেকজন আছে। আচ্ছা, এখানে লিখছি আমি সাইন স্কোয়ার এবার 44 ডিগ্রি প্লাস, আর এখানে দেখো এই যে পুরো কোণ সূত্র সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, এখানে কস স্কোয়ার 44 ডিগ্রি পেয়ে যাবা, এটা কস স্কোয়ার 44 ডিগ্রি পাবা। আর একটা আমাদের ছিল যেটা এই যে সাইন, তাই না, এই যে আমি এখানে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এর মান জানা আছে, আমরা বসাবো। তো এর মানটা 1, এর মানটা কিন্তু 1, এর মান 1, আর এর মান 1। ওকে, আর সাইন 45 মানটা 1/√2 তার হোল স্কোয়ার, 4টা 1 যোগ করে 4 পেয়ে যাবা, আর এটা 1/2 হবে। ভগ্নাংশে যোগ করে দাও, এটা 8, 1, এটা 9/2। দেখো 9/2 আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসবো আজকের ক্লাসের শেষ প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসটার অঙ্কগুলো কিন্তু ভালো ছিল, অঙ্কগুলো যা দেখলাম খুবই ভালো ভালো অঙ্ক আছে। তো কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার তোমাদের করে দিতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। চলো আমরা 4-এর 12 নম্বরটা আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা, দেখো যুগ্ম সংখ্যার মধ্যমা প্রথম n সংখ্যক কী করে পাওয়া যায়। তোমাদের যে সূত্রটা জানতে হবে, যে এই যে এক্স যে লিখে আমি, এক্স n/2 প্লাস এক্স n/2 প্লাস 1, এততম পদের গড় যে মানটা, এটাই হচ্ছে আমাদের মধ্যমা মান, তাই না। যুগ্ম সংখ্যার এনটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে এই যে এততম আর এততম n1 হবে, সরি, এই যে এততম এই এদের যে গড় মানটা যেটা আমরা 2 দিয়ে ভাগ করেছি, এই মানটাকে আমাদের মধ্যমা বলা হয়। তাহলে এখানে তোমাদের যেটা জানতে হবে, যে মধ্যমা পাওয়ার একটা সূত্র আছে, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যে মধ্যমা, তার সূত্রটা মনে রাখবা n+1, ঠিক আছে, এটা মনে রাখো। এই যে অযুগ্ম হলে তো আমাদের শুধু, হ্যাঁ দেখো অযুগ্ম মানে এখানে 1, 2, 3, 4 আর এটা 5, যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে দেখো আমাদের 3টাই মধ্যমা। আর যদি আরেকটা সংখ্যা 6 হয়ে যায় যুগ্ম সংখ্যা জোড়, তাহলে এই যে এদের যে মানে এই যে 3তম আর 4তম, এই যে এই দুটি পদের যে গড় মানটাই আমরা কি বলবো, আমরা মধ্যমা বলতাম, তাই না। তাহলে এই ক্ষেত্রে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যে মধ্যমাটা তোমার মনে রাখবা সূত্রের মতন n+1 হবে। আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, তোমার বই থেকে 342 পেজে আসবা। দেখো 342 পেজে এখানে তোমাদের দেখো যুগ্ম অযুগ্ম যেগুলো আমাদের বলে দিয়েছে এখানে, এই যে দেখো n যদি অযুগ্ম হয় n+1/2 তম মানটি মধ্যমা পাওয়া যাবে। এই যে দেখো মধ্যমা যেটা মানটা লিখেছে। আর n যদি যুগ্ম হয়, যুগ্ম হলে পরে দেখো এইভাবে পাবা n/2 তম আর n/2 + 1 তম মানের যে গড় মানটা যেটা আমি লিখেছি x n/2 + x n/2 + 1/2 যে গড় মানটা। ওকে, তাহলে এই অনুসারে কিন্তু আমাদের যেটা চলে আসবে মানটা মধ্যমাটা কিন্তু n+1 চলে আসবে।
এটা একদম সূত্রের মধ্যে মনে রাখবা। তো এটা হবে মধ্যমা, ঠিক আছে। প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা হবে n+1, এই মানটা দেওয়া আছে 45। তাহলে এখান থেকে তোমরা n এর মানটা পেয়ে যাবা, দেখো 45 থেকে 1 বিয়োগ করবা, তাহলে এটা কোথায় হবে আমাদের 44 হয়ে যাবে। 44 কিন্তু আমাদের অ্যান্সার, n এর মান বের করতে বলেছে। আর এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস তোমাদের চলে আসবে। পরবর্তী ক্লাস এই যে পার্ট 2 ক্লাস দেবো 434 পেজে এই সেট থেকেই। ওকে, যে তোমাদের পার্ট 1 ক্লাস দিলাম 1 থেকে 4 অবধি এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্নগুলো পার্ট 2 ক্লাসে তোমাদের দেবো আমি। যে ক্লাসটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। তাহলে তোমরা সবাই ভালো থেকো।